সন্ধ্যা নামার আগেই অন্ধকার গিলে নেয় চারপাশ। পুনে শহর থেকে বহু দূরে এক শুনশান লেকে ভেসে ওঠে অজ্ঞাত এক তরুণীর পচা গলা লাশ। চোখ উপড়ানো, মুখ বিকৃত, শরীরে একাধিক নির্যাতনের চিহ্ন। এই লাশ শুধু একটি মৃত্যুর বার্তা না, বরং খুলে দেয় অতীতের বন্ধ দরজায় এক এক করে জমে থাকা ভয়ঙ্কর রহস্য। ইন্সপেক্টর প্রভাকর যখন লাশ দেখে ভাবছে এটা কি খুন নাকি প্রতিশোধ, নাকি ভয়ানক কোনো গোপন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা, ঠিক তখনই শহরের অন্য এক প্রান্তে শান্তি ভবন নামের পুরনো এক দালানের ছাদে দেখা করে ছোটবেলার চার বন্ধু প্রমোদ, বিষ্ণু, নিকি আর নাতাশা। হাসি ঠাট্টা, পুরনো দিনের খুনসুটি সব মিলিয়ে তারা ভুলে থাকে বিরক্তিকর ব্যস্ত জীবন। কিন্তু কেউ জানে না অজ্ঞাত সেই লাশের সাথে এই বন্ধুদের আছে গভীর এক অতীত। বন্ধুত্বের আড়ালে কেউ একজন বয়ে বেড়াচ্ছে তীব্র অপরাধবোধ। কারো হৃদয়ে আছে প্রতিশোধের আগুন, আর কারো চোখে লুকিয়ে আছে সেই লেকের পারে ঘটে যাওয়া বিভীষিকার ভয়। কেন যেন সেই লাশ শুধু লেকেই নয়, বরং তাদের বন্ধুত্বের মাঝেও মৃত্যু আর বিশ্বাসঘাতকতার গন্ধ ছড়িয়ে দিচ্ছে। প্রশ্ন একটাই, এই পাঁচ বন্ধুর মধ্যে কেউ একজন কি খুনি, নাকি সত্যটা আরো অন্ধকার, আরো গভীর? এমনই ভরপুর সাসপেন্স, রহস্যে ভরা অতীত, চাপা দেওয়া কিছু সত্য, জঘন্য এক ক্রাইম আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব পুনে হাইওয়ে। পুনে শহর থেকে বেশ দূরে নির্জন বনের মাঝের এক লেকে ভেসে ওঠে পচা গলা বিভৎস এক মেয়ের লাশ। লাশের অবস্থা এতটাই বাজে যে কেউ লাশ দেখলেই তার গা গুলিয়ে উঠবে। লাশের এক চোখ মাছে খেয়ে গেছে, মুখে হাতে পায়ে কালো গর্ত হয়ে আছে। পুলিশ এসে সেই লাশ পানি থেকে তুলে নিয়ে যায়। গল্প চলে আসে 1992 সালের সাউথ বোম্বের ছোট্ট একটা বিল্ডিং এর ছাদে একটা মেয়ে আর তিনটা ছেলে একটা ব্যাট নিয়ে মারামারি করছে। ছোট্ট এই বাচ্চাদের গ্যাং এর নাম শান্তি ভবন গ্যাং। এই গ্যাং এর লিডারের নাম প্রমোদ খান্ডেওয়ালা। প্রমোদের ছোট বোন নাতাশা জিদ ধরেছে সে ব্যাটিং করবে। প্রমোদ কোনো রকমে তাকে বুঝিয়ে বোলিং করতে পাঠায়। এই খুশিতে যে ছেলেটা নাচছে তার নাম বাবু। সে এই বিল্ডিং এর ওয়াচম্যানের ছেলে। যে উইকেট কিপিং এ দাঁড়িয়ে আছে তার নাম নিকি, যাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বললেও তেমন কোনো ভুল হবে না। তবে এই গ্যাং এখনো পরিপূর্ণ না, কারণ এই গ্যাংয়ে একজন আসা এখনো বাকি। নাতাশা মজা করে বলটা আয়ের দিকে ছুড়ে মারলেই বল সোজা গিয়ে নিচে পড়ে। দৌড়ে বল কোথায় পড়েছে দেখতে গেলেই তাকিয়ে দেখে তাদের বয়সী আর একটা ছেলে এসেছে। সবাই একে অপরকে জিজ্ঞেস করতে থাকে এ আবার কে। নাতাশা বলে আগের বন্ধুদের মতো এই ছেলেটা আবার চলে যাবে না তো। বাবু বলে ওদের বাসার মেয়ের আমার বাবাকে বলেছে এই ছেলেটার বাবা আর মা মারা গেছে, তাই সে তার নানা আর নানির সাথে এখানে আজীবনের জন্য থাকতে এসেছে, তাই সে আর কখনোই যাবে না। নতুন এই ছেলের সাথে পরিচিত হতে সবাই দৌড়ে নিচে নামে। এত লাফালাফি দেখে বিষ্ণু বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। সবাই একে একে তাদের নাম বলে। বিষ্ণুর নাম জিজ্ঞেস করতেই বিষ্ণু আমতা আমতা করে তার নাম বলে। প্রমোদ বলে চলো আমরা একসাথে ক্রিকেট খেলবো। নাতাশা বিষ্ণুর হাত ধরে এক টানে তাকে উপরে নিয়ে আসে। শান্তি ভবনের এই গ্যাং এতটাই ফেমাস যে কেউ একবার এদের নাম নিলে এলাকার সবাই তাদের এই বিল্ডিং এর সামনে এনেই দাঁড় করিয়ে দিবে। গল্প চলে আসে 2019 সালে লোনাভলার এক আশ্রমে। বাবু অনেক অসুস্থ, প্যারালাইসিস হয়ে এই হাসপাতালের এক বেডে পড়ে আছে। আজ 3 বন্ধু তার সাথে দেখা করতে এসেছে। আশ্রমের নতুন সিস্টার অ্যান বাবু রুমে আসলে প্রমোদ বলে বিছানায় যে পড়ে আছে ওর নাম বাবু। আজ থেকে 14 বছর আগে আজকের এই দিনে বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাবু খুব কষ্টে কি যেন একটা বলার চেষ্টা করছে। সিস্টার অ্যান বলে বাবু আসলেই খুব লাকি, কারণ তার কাছে আপনাদের মতো বন্ধু আছে। এই কথাটা শুনতেই বাবুর হঠাৎ 14 বছর আগের ভয়ানক সেই দিনের কথা মনে পড়ে যায়। একটা গাড়িতে তারা 4 জন কোথাও যাচ্ছে। লাল কালো রং মাখা কিছু অদ্ভুত লোক। সে কথা মনে পড়তেই বাবু গোঙাতে গোঙাতে ছটফট করতে থাকে। গল্প চলে আসে 14 বছর আগের পুনে হাইওয়েতে। বাবু, প্রমোদ, নিকি আর বিষ্ণু গাড়িতে বসা। নিকি জিজ্ঞেস করে আমরা আসলে যাচ্ছি
কোথায়? প্রমোদ বলে, আমরা মানসেকারের প্লট দেখতে যাচ্ছি। বাবু রেগে বলে, তাহলে আমাকে আনার কি দরকার ছিল? বিষ্ণু হঠাৎ দেখে রাস্তার ওপরে উল্টা হয়ে ফিরে কে যেন শুয়ে আছে। বাবু বলে, মনে হয় কোনো গাড়ি মেরে চলে গেছে, তোমরা বসো, আমি চেক করে আসছি। নিকি ক্যামেরা নিয়ে বের হয়ে বলে, চলো আমিও যাব। বাবু ধীরে ধীরে লোকটার কাছে এসে তার গায়ে হাত রাখতেই মুখে লাল কালো অদ্ভুত পেন্টিং করা একটা লোক লাফিয়ে উঠে বাবুর মাথায় জোরে বাড়ি মারে। বাবু চিৎকার করে বলে, এরা মানসেকারের লোক। প্রমোদ জলদি নিকিকে টেনে গাড়িতে ওঠায়। বিষ্ণু পাথরের মতো শক্ত হয়ে বসে থাকে, কিন্তু কেউ বাবুকে বাঁচাতে এগোয় না। বাবু জলদি একটা চাকু বের করে লোকটাকে মেরে পাহাড় থেকে ফেলে দেয়। তখনই পেছন থেকে আরো দুইজন এসে বাবুর উপরে হামলে পড়ে। বাবু অনেক চেষ্টা করে ছুটে গাড়ির কাছে যাওয়ার, কিন্তু একজন এসে তার কাঁধে 4 থেকে 5টা কোপ বসিয়ে দেয়। বাবু কোনো রকমে গাড়ির ডিকির উপরে পড়তেই তার রক্ত ছিটকে পড়ে কাচের উপরে। বাবুর অসহায় দুটো চোখ তখনও বিষ্ণুর কাছে সাহায্য চাচ্ছিল, অথচ 3 জন চুপচাপ সেই গাড়িতে বসেই বাবুকে দেখছিল। ছোটবেলার এই বন্ধুদের কাছ থেকে পাওয়া এত বড় ধোকার কথা মনে পড়তেই রাগে বাবুর চোখ লাল হয়ে যায়। বাবু ছটফট করতে থাকে, যেন শক্তি থাকলে এখনই এসে এদেরকে মেরে ফেলতো। নার্স অ্যান জলদি সবাইকে বের করে দেয়, তবে বিষ্ণু তীব্র অপরাধবোধ নিয়ে বাবুর দিকে তাকিয়ে বের হয়ে আসে। নিকি বলে, বাবুর অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। প্রমোদ বলে, ওকে তো আমি এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি, এর থেকে আর কি বা করতে পারি? বিষ্ণু রেগে বলে, তোর মতো টাকা দিয়ে অপরাধবোধ মুছতে পারলে জীবনে অনেক কিছুই করতে পারতাম। প্রমোদ বলে, দয়া করে তোর লেকচার আবার শুরু করিস না। বিষ্ণু বলে, সেই রাতের কথা আমি আজও ভুলতে পারিনি। গল্প চলে আসে বাবুর উপর যেদিন অ্যাটাক হয়েছিল সেই রাতে। বাবুকে হাসপাতালে নেওয়ার পরে পুলিশ ক্রাইম সিনে আসে। প্রমোদ দৌড়ে এসে বলে, বাবুর অবস্থা খুবই খারাপ, মনে হয় না ও বাঁচতে পারবে। একটু পরেই পুলিশ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে আসবে, তোমরা শুধু একটা কথাই বলবে যে স্থানীয় কিছু গুন্ডা বাবুর উপরে হামলা করেছে। বিষ্ণু রেগে তাকালে নিকি বলে, আমার ক্যামেরাতে বাবু চিৎকার করে বলছিল ওরা মানসেকারের লোক, তাহলে আমি মিথ্যা কেন বলবো? প্রমোদ বলে, খবরদার ভুলেও ক্যামেরার কথা বলবি না, আর এসব ঝামেলায় আমাদের নাম যেন না আসে। প্রমোদের এমন স্বার্থপরতা দেখে বিষ্ণু রেগে জিজ্ঞেস করে, কি বলতে চাচ্ছিস? প্রমোদ বলে, বাবুকে আমি মানসেকারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আর বাবু মানসেকার থেকে লুকিয়ে চুরি করছিল। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আমি আমার সেভিং থেকে টাকা দিয়ে মানসেকারের সাথে কথা বলে বিষয়টা মিটমাট করে দিয়েছিলাম, কিন্তু বাবু আবার চুরি করে আর আবারও ধরা পড়ে। এখন তোরাই বল, মানসেকারের মতো এত শক্তিশালী লোকের সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে সে কি তাকে ছেড়ে দিবে? পুলিশ মানসেকারের কিছুই করতে পারবে না। যদি এসবে আমার নাম আসে তাহলে মানসেকার আমার অবস্থা বাবুর থেকেও জঘন্য করে দিবে। তখনই অফিসার প্রভাকর এসে 3 বন্ধুকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করে। প্রভাকর বিষ্ণুকে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছিল? বিষ্ণু নিজেকে খুব শান্ত রেখে বলে, আমি ঠিক জানি না, হয়তো কোনো ডাকাত বা লোকাল গুন্ডারা ছিল। প্রভাকর চলে যেতে গেলেই বিষ্ণু কি মনে করে যেন তাকে ডাকে, কিন্তু মানসেকারের বিষয়ে কিছুই বলে না। বিষ্ণু প্রমোদকে বলে, সেদিন আমরা চাইলে বাবুর জন্য কিছু তো করতে পারতাম, হয়তো গাড়ি থেকে বের হয়ে সাহায্য করতে পারতাম, নয়তো পুলিশকে সত্য বলতে পারতাম। যেই মানসেকার বাবুর এত বাজে অবস্থা করলো, তুই আজও তার চামচামি করিস। প্রমোদ বলে, আমাদের হাতে কিছুই ছিল না, আর চাইলেও কিছু করতে পারতাম না, কারণ পৃথিবীতে যার হাতে টাকা আর ক্ষমতা থাকে সে চাইলে সব পারে। সেই রাতে আমরা যেই সিদ্ধান্ত নিয়েছিলাম তার জন্য অনেক ভালো কিছু হয়েছে। বিষ্ণু আর নিকি বলে, কি আর বলবি, 10টা স্কুল, 5টা হাসপাতাল, গ্রামের জন্য পরিষ্কার পানির ব্যবস্থা, গত 14 বছর ধরে এটাই তো বলে আসছিস। প্রমোদ বলে, দেখ বিষ্ণু, তুই যে সব বড় বড় বিজনেসম্যান আর মাফিয়ার ওকালতি করে তাদের বড় বড় স্ক্যাম ঢাকিস, সেই তুলনায় মানসেকারের এই পাপ নিতান্তই নগণ্য। তাই আমাকে নিয়ে বেশি কথা বলিস না। আমি এটাই বিশ্বাস করি, যা আমি করব তার ফল আমি পাবো। নিকি আর বিষ্ণু প্রমোদের এই সিরিয়াস কথাগুলো নিয়ে মজা করতে থাকে। নিকির তো একটাই কাজ, সারা দিন ট্রাইপড মোবাইলে লাগিয়ে সবাইকে ভিডিও করে, কারণ তার জীবনের একটাই উদ্দেশ্য, সে ফিল্ম বানাবে। 3 বন্ধু যখন রিল্যাক্সে বাসায় ফিরছে, তখন তাদের থেকে 141 কিলোমিটার দূরে সেই নির্জন বনের লেকে পচে যাওয়া বিভৎস অজ্ঞাত এক মেয়ের লাশ পাওয়া যায়, যেটা আমরা গল্পের প্রথমেই দেখেছি। ইন্সপেক্টর প্রভাকর পানিতে নেমে লাশটা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, হাতে সোনার চুড়িটা এখনো আছে। আমার মনে হয় না এটা কোনো চুরির কেস, কারণ চোর হলে হাত কেটে হলেও চুড়িটা নিয়ে যেত।
অ্যাম্বুলেন্সের লোকরা এসে লাশ উঠিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টে নিয়ে আসে। এদিকে 3 বন্ধু শান্তি ভবনে পৌঁছাতেই দেখে নাতাশা আর প্রমোদের স্ত্রী সীমা কোথায় যেন যাচ্ছে। বিষ্ণুকে দেখা মাত্রই নাতাশার চেহারায় প্রচন্ড রাগ দেখা যায়। কোনো একটা কারণে বিষ্ণু আর নাতাশা একে অপরের সাথে কথা বলে না। নাতাশা আর বিষ্ণুকে নিয়ে নিকি মজা করতে থাকলে নাতাশা আর সীমা সেখান থেকে চলে যায়। সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই বিষ্ণুর মনে পড়ে এই বিল্ডিং এই তার আর নাতাশার অনেক স্মৃতি আছে। আসলে তারা আগে একে অপরকে অনেক ভালোবাসতো। বিষ্ণু দৌড়ে ছাদে আসে। সেই ছোটবেলা থেকেই তারা 4 বন্ধু সবসময় একসাথেই থাকতো। প্রমোদের বাবার গাড়িতে সারা দিন ঘুরে বেড়াতো। ছোটখাটো দুষ্টুমি করে তাদের দিন পার হতো। প্রমোদ মানসেকারে জমি দেখতে গেলে সবসময় বাকিদেরকে তার সাথেই নিয়ে যেত। ছোট থেকে বড় হওয়ার পরও তাদের দুষ্টুমি কখনোই থামেনি। এভাবেই প্রমোদ সীমাকে বিয়ে করে। সীমাকে বিয়ের পরে সীমাও হয়ে যায় তাদের গ্রুপের আরেক মেম্বার। নিকি আর প্রমোদ বিষ্ণুকে এমন মনমোয়া দেখে বলে, ঠিক আছিস তো? বিষ্ণু বলে, দোষটা আমারই। আমি নাতাশা আর আমার সম্পর্কটা নষ্ট করে দিয়েছি। এদিকে ফরেন্সিক ডক্টর মহেশ প্রভাকরকে বলে, লাশ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘাড়ে আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। মারার পর কেউ তাকে পানিতে ফেলে দিয়েছে। 4 দিন পর্যন্ত লাশ পানিতেই ছিল, এরপর উপরে ভেসে আসে। প্রভাকর জিজ্ঞেস করে, আপনি এত নিশ্চিত কিভাবে হচ্ছেন? মহেশ বলে, লাশ কখনোই মিথ্যা বলে না। হাতে চুইটা দেখে মনে হচ্ছে এটা বেশ নামি দামি বংশের কেউ। এছাড়া আর তেমন কিছুই পাওয়া যায়নি। বিষ্ণু প্রমোদকে বেশ চিন্তায় দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? মোনা আবার কোনো ঝামেলা করেছে? প্রমোদ বলে, না, সে তো 2 সপ্তাহের জন্য বিপাশনা মেডিটেশনে গেছে। বিপাশনা মেডিটেশন হলো নিজের মন এবং নিঃশ্বাসকে নিয়ন্ত্রণে আনার একটা পদ্ধতি। নিকি মজা করে বলে, সারাদিনে তো হই হুল্লোড় করা থেকে এই বিপাশনা উপাসনা করাটাই ভালো। প্রমোদ বলে, এত দায়িত্ব পালন করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছে। বিষ্ণু বলে, মানসিকার যখন তোকে মোনার গার্জিয়ান বানিয়ে দিয়েছিল তখন তুই তাকে মানা করিসনি কেন? নিকি মজা করে বলে, আরে ওর কি আর মানা করার সাহস আছে? মানসিকা রেগে গেলে ওর এসব সমাজ সেবা বন্ধ হয়ে যাবে। প্রমোদ বলে, সমস্যা হলো মানসিকার মোনার এঙ্গেজমেন্ট ওই শয়তান আরভিন সাপ্লের সাথে করে দিয়েছে। মোনা তো তাকে সহ্যই করতে পারে না। এদিকে আরভিন তার আর মোনার এঙ্গেজমেন্টের ছবি দেখতে দেখতে মোনার দিকে থুতু ছুঁড়ে মারে, যেন সে মোনাকে অনেক ঘৃণা করে। মা এসে বলে, তুই মোনার উপরে এত রেগে আছিস কেন? আরভিন বলে, মোনা জানতো এই সপ্তাহে আমরা সিদ্ধেতে ঘুরতে যাব, তাহলে সে হঠাৎ বিপাশনা উপোসের প্ল্যান কিভাবে বানায়? কোনো কথা না বলে শুধু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে চলে গেছে। তাই ওকে নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। বাবা এসে বলে, মোনা মানসেকারের মেয়ে, আর পুরো মহারাষ্ট্রের নিয়ন্ত্রণ তার হাতে আছে। মা বলে, মোনা আমাদের বাসায় আসবে, সেটা আমাদের 7 কপাল, তাই তাকে নিয়ে এসব বলবি না। বাবা বলে, মোনাকে বিয়ে করা মানে পুরো মহারাষ্ট্র তোর, তাই ভুলেও কখনো তার সাথে খারাপ ব্যবহার করবি না, কারণ এসব যদি মানসেকার একবার জানতে পারে তাহলে আমাদের পুরো পরিবারকে শেষ করে দিবে। আরভিন আর কিছু না বলেই বের হয়ে যায়। পাগলাটে নিকি শান্তি ভবনের নিচে তার স্টুডিওতে আসতেই কল্পনায় তার সব কার্টুন ক্যারেক্টারদেরকে নিকি নিকি বলে চিৎকার করতে শোনে। আসলেই একটা পাগল। ধীরে ধীরে তার কম্পিউটারের কাছে এসে স্ক্রিনে একটা ভিডিও প্লে করে। দেখা যায় যে মেয়েটার লাশ পাওয়া গেছে তার মতোই ড্রেস পরা একটা মেয়ে সাহায্যের জন্য চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। ভয়ানক এই ভিডিও দেখেও নিকি শয়তানের মতো হাসতে থাকে। বোঝাই যাচ্ছে নিকির মধ্যে একটা সাইকো লুকিয়ে আছে। তাহলে কি নিকি ওই মেয়েটাকে খুন করেছে? প্রভাকর তখন বাসায় তার 2 মেয়ের চুল একসাথে বাঁধার চেষ্টা করছে। তখনই মহেশ কল দিয়ে বলে, মেয়েটা প্রেগনেন্ট ছিল, আমার হাতে সময় কম, তাই তাড়াতাড়ি এসে রিপোর্টটা নিয়ে যাও। মেয়েটার কথা শুনতেই প্রভাকরের তার 2 মেয়েকে নিয়ে বেশ চিন্তা হয়। মেয়ে দুটোকে জড়িয়ে বিদায় নিয়ে জলদি মহেশের কাছে এসে বলে, আপনি তো বলেছিলেন মেয়েটার নাম করা বংশের কেউ, আর তার অনাগত সন্তানের বংশের লোকদের মেয়েটার সম্পর্কে জানানো উচিত, তাই না? দেখেন, আমারও তো 2টা মেয়ে আছে, তাই আমি চাই না অন্য কারোর মেয়ের সাথে এমন কিছু হোক। মহেশ বলে, তুমি ভালো করে জানো আমাদের একটা নিয়ম মেনে চলতে হয়। 72 ঘন্টার মধ্যে লাশের পরিচয় না পাওয়া গেলে তাকে সরকারিভাবে জ্বালিয়ে দেওয়া হয়। প্রভাকর মহেশকে অনুরোধ করে বলে, দয়া করে সময়টা বাড়িয়ে দিন, আমি জানি আপনি পারবেন। মহেশ রেগে বলে, লাশ অলরেডি শ্মশানে চলে গেছে, আমি এখন আর কিছুই করতে পারবো না। প্রভাকর জলদি রবিকে নিয়ে সাউথের শ্মশানের দিকে রওনা হয়। লাশ আগুনের মধ্যে দিতেই যাবে তখনই রবি দৌড়ে এসে লাশ কোনো রকমের টেনে বের করে। লাশ তো বাঁচানো গেল, কিন্তু সমস্যা হলো এই লাশ এখন রাখবে কোথায়? প্রভাকর মহেশকে বললে মহেশ এক কথায় না বলে দেয়। প্রভাকরকে তো চিন্তায় দেখে রবি তাকে একটা জায়গায় নিয়ে আসে, যেটা আসলে একটা আইস
গোডাউন। রবি বলে, চিন্তা করবেন না, এটা আমারই সাইড বিজনেস, আর যতদিন এই লাশ এখানে থাকবে ততদিন এই গোডাউন বন্ধই থাকবে। রবি আর প্রভাকর মিলে লাশটাকে আইসের উপরে রেখে দেয়। প্রমোদ কার্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে সে মানসেকারের সাথে কিভাবে জড়িত হলো তা মনে করতে থাকে। আসলে প্রমোদের বাবা মানসেকারের হয়ে কাজ করত। বাবা অসুস্থ হওয়ার পর থেকেই প্রমোদ মানসেকারের সাথে দেখা করার চেষ্টা করছিল, তবে বাবা তাকে মানা করে দিয়েছিল। একদিন মানসেকারের মন্দিরে মানসেকার তাকে দেখে তার পিঠে হাত রাখে, আর এরপর থেকেই সে মানসেকারের হয়ে কাজ করতে শুরু করে। তবে বিষ্ণুর প্রথম থেকেই মানসেকারকে পছন্দ ছিল না। প্রমোদে একদিন বাবুকে মানসেকারের সাথে পরিচয় করিয়ে তাকেও মানসেকারের কাজে ঢুকিয়ে দেয়। এসব ভাবতে ভাবতেই মানসেকারের বাসায় পৌঁছে যায়। মানসেকার তখন আরবিন্দের বাবার সাথে মিলে মোনা আর আরবিন্দের বিয়ের তারিখ ঠিক করছে। শাপলি প্রমোদ থেকে বিদায় নিয়ে চলে গেলে মানসেকার প্রমোদকে বলে, মোনা হঠাৎই মেসেজ দিয়ে বলল যে সে ভিপাসনা মেডিটেশনে গেছে। প্রমোদ বলে, মোনা আমাকেও কিছুই বলেনি, শুধু ওই মেসেজটাই পাঠিয়েছিল। মানসেকার হেসে বলে, যেই মেয়ে সারাদিন বকবক করতেই থাকে সে কি আদেও এই মেডিটেশন করতে পারবে? প্রমোদ বলে, আরবিন্দের মোনার প্রতি আচরণ আমার ভালো মনে হচ্ছে না। মানসেকার হেসে বলে, চিন্তা করো না, বিয়েতে একটু একটু মানিয়ে চলতেই হয়। প্রমোদের মনে পড়ে প্রথম যেদিন সে ছোট্ট মোনাকে দেখেছিল, তখন সে গাছের ডালে আটকে গিয়েছিল, কোনোভাবেই নামতে পারছিল না। মানসেকার তাকে দেখলে রাগ করবে, তাই মানসেকার আসার আগেই প্রমোদকে বলে, আমাকে নামার বুদ্ধি দেন। প্রমোদ বলে, তুমি লাফ দাও, আমি তোমাকে ধরবো। মোনা অনেক বিশ্বাস নিয়ে লাফ দিতেই প্রমোদ তাকে ক্যাচ ধরে। সেখান থেকেই প্রমোদ আর মোনার চাচা আর ভাতিজার সম্পর্ক হয়ে যায়। মানসেকার প্রমোদকে বলে, মোনাই আমার জীবন। যখন আমি সব হারিয়ে হতাশ হয়ে গিয়েছিলাম তখন মোনা আমার জীবনে আসে। বিষ্ণু নিকির স্টুডিওতে এসে দেখে দেওয়ালে এক মহিলা আর এক লোকের ছবি আঁকানো। নিকি বলে, ওটা আমার মা। নিকির তখন 12 কি 13 বছর হবে। নিকির মা নিকিকে বাইরে খেলতে পাঠিয়ে অন্য লোকদেরকে বাসায় ডাকতো। বাইরে থেকে ছোট্ট নিকি মাকে অন্য লোকের সাথে দেখে প্রচন্ড রেগে যেত। তার মনে হতো সে মাকে মেরেই ফেলবে। নিকি বলে, মা আমার ছোটবেলা একদম নষ্ট করে দিয়েছে, আমার রক্ত একটুও পছন্দ না। তবে রিসার্চ করে জেনেছি যদি আমার মাকে কিংবা অন্য কোনো মেয়েকে মারতে চাই তাহলে পেছনে ঘাড়ে মারতে হবে, ব্যাট দিয়ে মারলে আরো বেশি ভালো হয়। কোনো মেয়ে আমার বন্ধু না হলে মায়ের জন্য আমার সব মেয়েকেই মারতে ইচ্ছা করে। বাসায় প্রভাকরের 2 মেয়ে বাবাকে পরিসাজানোতে ব্যস্ত। পাশে তার স্ত্রী এক মহিলার সাথে সোনার গয়নার হলমার্ক নিয়ে কথা বলছিল। প্রভাকর হঠাৎ দৌড়ে এসে জিজ্ঞেস করে, সব গয়নায় কি হলমার্ক থাকে? সাবিতা বলে, হ্যাঁ, না হলে ডিজাইনটাই হবে কারিগরের চিহ্ন। প্রভাকর দ্রুত রবিকে নিয়ে শহরের সমস্ত সোনার দোকানে লাশের সেই চুড়ি দেখিয়ে খোঁজ করতে থাকে যে সেটা কোন দোকানে বানানো হয়েছে। অনেক খোঁজার পর একটা দোকানে আসলে দোকানদার বলে, হলমার্ক তো নেই, কিন্তু এই ডিজাইন সাতারার কিরান সালভেকারের। সাতারা এসে সালভেকার থেকে চুড়ির বিস্তারিত নিয়ে চলে আসে আরবিন্দ সাপলের বাসায়। আরবিন্দের মা বলে, এটা তো 10 বছর আগে বানিয়েছিলাম, তবে কয়েকদিন আগে আমার ছেলের আশীর্বাদে তার হবু স্ত্রী মনাকে দিয়েছিলাম। মনা কারাটের রুলিং পার্টির টপ লিডার, কিন্তু সে তো এখন ভিপাসনা মেডিটেশনের জন্য শহরের বাইরে গেছে, 2 সপ্তাহ পর আসবে। প্রভাকর আর রনি চুপচাপ বের হয়ে যায়। প্রভাকর বলে, আমি 100% শিওর লাশটা মনা মানসেকারের। লাশের ডেন্টাল রিপোর্ট চেক করো। দরজার পেছন থেকে আরবিন্দ তাদের কথা শুনে ভয়ে ভয়ে তাকায়। তাহলে কি আরবিন্দই সেই খুনি? প্রভাকরের সন্দেহই ঠিক হয়। ছোট্টবেলা থেকে যেই মোনাকে এতটা আদর আহ্লাদে বড় করলো সেই মোনার চিতাতেই প্রমোদকে আগুন দিতে হয়। মানসেকার শোকে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আরবিন্দ মনার সাথে হওয়া সব কনভারসেশন আর তার কন্ট্যাক্ট ডিলিট করে দেয়। মানসেকার মনার রুমে এসে চিৎকার করে কান্না করতে থাকে। প্রমোদ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রভাকর জিজ্ঞাসাবাদ করতে আসলে প্রমোদ বলে, আরবিন্দ মনার সাথে খুবই বাজে আচরণ করত, কয়েকবার তার গায়ে হাতও তুলেছে। এসব মনা নিজে আমাকে বলেছিল। আমি আরবিন্দকে ডেকে হুমকিও দিয়েছিলাম। মানসেকার বলে, মোনা আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমি ওর কথা একবারও শুনিনি। প্রমোদ বলে, মোনার ভাষ্য মতে আরবিন্দ মোনাকে সন্দেহ করত, ভাবতো মোনার সাথে অন্য কারোর সম্পর্ক আছে, কিন্তু এমন কিছুই ছিল না। মোনা শুধু একজনকে পছন্দ করত, তবে তেমন সিরিয়াস না, বয়সের দোষ, বুঝতেই পারছেন। প্রভাকর বলে, আরবিন্দ হয়তো সেই ছেলেকে খুঁজে বের করেছিল আর হিংসায় জ্বলে পুড়ে মোনাকে খুন করেছে। প্রমোদ বলে, আরবিন্দ তো মোনাকে অ্যাসিড মারারও হুমকি দিয়েছিল। মানসেকার
হতবাক হয়ে প্রমোদের দিকে তাকায়, কারণ সে এসব কিছুই জানতো না। আসলে মোনার অ্যাডমিশন মুম্বাইতে হয়ে গেলে সে সেখানে যেতে চেয়েছিল, কিন্তু আরভিন তা চাইতো না। তাই মোনাকে অ্যাসিড দিয়ে ভয় দেখিয়ে শান্ত করে। সাথে সাথে আরভিনদের বাসায় পুলিশের সার্চ টিম চলে আসে। সার্চ করতে করতে এক কোনায় অ্যাসিডের বোতল খুঁজে পাওয়া যায়। এর ভিত্তিতেই আরভিনকে গ্রেফতার করা হয়। রবি মোনার ফেসবুক আইডি চেক করে দৌড়ে এসে বলে মাসলমান নামের একজন মোনার উপর নজর রাখতো। মোনার সব পোস্টে মোনাকে নিয়ে আজে বাজে কমেন্ট করত। তবে তার আইপি অ্যাড্রেস লক করা। ল্যাপটপে কিছু লক ফোল্ডার আছে, আমরা সেগুলো ওপেন করার চেষ্টা করছি। প্রভাকর আরভিনকে জিজ্ঞেস করে, একবারই বলে দাও তুমি মোনাকে কেন মেরেছো? আরভিন বলে, আমি কেন মারবো? প্রভাকর বলে, মোনা প্রেগনেন্ট আর বাচ্চাটা তোমার না, হয়তো তাই মেরেছো। আরভিন হতবাক হয়ে জিজ্ঞেস করে, মোনা প্রেগনেন্ট ছিল? হঠাৎ বিষ্ণু এসে আরভিনকে বলে, কিছু বলা লাগবে না। প্রভাকর রেগে জিজ্ঞেস করে, আপনি হুট করে এখানে আসলেন কিভাবে? বিষ্ণু বলে, কোনো চার্জ না থাকা সত্ত্বেও আপনি আমার ক্লায়েন্টকে ধরে নিয়ে এসেছেন। প্রভাকর মনে করে বলে, তুমি তো সেই বিষ্ণু তাই না, যার বন্ধুকে গুন্ডারা ধাওয়া করেছিল? যাই হোক, ম্যাজিস্ট্রেট আরভিনকে 15 দিনের কাস্টাডি দিয়েছে, তাহলে তুমি কি করছো? বিষ্ণু বলে, আমি তা জানি, তবে ইন্টারোগেশন তো আমার সামনেই হতে হবে। তবে তার আগে আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে চাই। প্রভাকর রেগে বের হয়ে গেলে তখনই লেডি অফিসার প্রভাকরকে ডেকে টোলের ফুটেজ দেখিয়ে বলে, যেদিন মোনা মারা যায় সেদিন সকাল 10:30টায় তাকে এই টোল থেকে যেতে দেখা গেছে, আর ব্যাক করেছে 6:30টার দিকে। প্রভাকর বলে, 6:30টার আগেই তো মোনাকে মেরে লেকে ফেলে দেওয়া হয়েছিল, তাহলে গাড়ি কে নিয়ে আসলো? রবি বলে, আরভিন তো তখন বিয়েতে নাচছিল। প্রভাকর বলে, কেন? খুনি তো আরভিনদের ভাড়া করা লোকও হতে পারে। এদিকে আরভিনদের বাবা মিডিয়াকে বলে, আমার ছেলেকে কোনো প্রমাণ ছাড়াই গ্রেফতার করে ফাঁসানো হয়েছে, ওই মেয়ের তো চরিত্রই খারাপ। মিডিয়ায় মোনার পচা একটা ভিডিও ছেড়ে দেওয়া হয়। সবাই এসব দেখে হাসাহাসি করতে থাকে। প্রমোদ রেগে থানায় আরভিনকে মারতে আসে। কনস্টেবল লকআপ থেকে আরভিনকে বের করতেই প্রমোদ আরভিনদের উপরে হামলে পড়ে। প্রভাকর আর রবি তাকে কোনো রকমের সরিয়ে আনলে প্রমোদ বলে, এর বাবা অন্য মেয়ের চেহারায় মোনার ছবি লাগিয়ে আমাদেরকে বদনাম করছে। তখনই ভেতর থেকে বিষ্ণু এসে বলে, শান্ত হয়ে যাও। প্রমোদ রেগে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? এটা বলিস না যে আরভিনদের কেস তুই নিয়েছিস? বিষ্ণু বলে, হ্যাঁ আমি নিয়েছি। প্রমোদ রেগে বিষ্ণুকে লকআপে নিয়ে এসে বলে, ওই শয়তান আমাদের মোনাকে মেরে ফেলেছে, আর তুই তার হয়ে কেস লড়বি? বিষ্ণু বলে, আমি পুরো সাপ্লে পরিবারকে রিপ্রেজেন্ট করছি, আর যতক্ষণ প্রমাণ না হয় ততক্ষণ আরভিন অপরাধী না। প্রমোদ রেগে বলে, ও একটা কুকুর, ও যদি নাও মেরে থাকে তাও ওর জেলে পচে মরা উচিত। মোনার জীবনকে একদম জাহান্নাম বানিয়ে দিয়েছিল। বিষ্ণু রেগে বলে, যেমনটা মানসেকার বাবুর জীবনকে জাহান্নাম করেছিল। প্রমোদ রেগে বাইরে এসে বৃষ্টির মধ্যে মনের কষ্টে জোরে জোরে চিৎকার করতে থাকে। মোনা তাকে চাচু বলে ডাকতো, কতটা বিশ্বাস করত, আর সে মোনার জন্য কিছুই করতে পারছে না। মানসেকারের বাসায় এসে সেই গাছের নিচে দাঁড়িয়ে মোনার কথা মনে করতে করতে মানসেকারের পাশে এসে কান্না করতে থাকে। মানসেকার বলে, ওরা আমার মেয়েকে আজকে আবারও মেরে ফেললো। প্রমোদ বলে, আর একটা খারাপ খবর আছে, আমার বন্ধু বিষ্ণু ওদের কেস লড়ছে। মানসেকার বলে, তাতে আমার কিছুই যায় আসে না, আমার মেয়ের নামে ভালো ভালো কাজ করো, আমার মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। গাড়ি চালাতে চালাতে প্রমোদ ছোট্ট মোনার কথা মনে করে। মোনা একদিন বলে, চাচু তোমার কি মন খারাপ? তাহলে আমার মতো এভাবে নাচো, মন ভালো হয়ে যাবে। প্রমোদও তাই করত। একদিন মোনাকে পড়ানোর সময় মোনা জিজ্ঞেস করে, তোমার হাতে এটা কিসের ট্যাটু? প্রমোদ বলে, আমার এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সুস্থতার জন্য দোয়া করতে আমরা 3 বন্ধু এমন ট্যাটু করেছি। মোনার সেই চাচু ডাকটা আজও তার কানে ভাসে। মোনার পড়ালেখার জন্য বাইরে চলে যায়। একদিন মানসিকার প্রমোদকে বলে, সে এখন পড়ালেখা করতে মুম্বাই যেতে চায়, আমি তো ব্যস্ত থাকি, তাই তুমি ওর দেখাশোনা করবে, আজ থেকে তুমি ওর গার্জিয়ান। মোনা শান্তি ভবনে আসবে বলে নিকি ক্যামেরা নিয়ে গাড়িতে গিয়ে দেখে মোনা সেখানে নেই। তখনই অপর দিক থেকে মোনা বাইকে করে এসে বাইক থেকে নেমেই দৌড়ে প্রমোদের কাছে আসে। পেছনে 2টা পুলিশ আসতে দেখে মোনা বলে, আমি কোনো চুরি করিনি, লোকটা বাইকে চাবি দিয়ে রেখেছিল, আমি নিয়ে এসেছি যেন কেউ চুরি না করতে পারে। প্রমোদ মোনার এই বাচ্চা মেয়ে দেখে হাসতে হাসতে তাকে ভেতরে যেতে বলে। মোনা খিলখিল করে হাসতে হাসতে বিষ্ণু আর নিকির সাথে পরিচিত হয়ে দৌড়ে ছাদে ওঠে। সিঁড়ি ওঠার সময় মোনা দেখে বিষ্ণুর বাম হাতের কোণের কাছে আর নিকির বুকে ভি উইংস এর ট্যাটু, যেটা প্রমোদের ডান হাতে বুড়ো আঙ্গুলের কাছে আছে। ছাদে এসে মোনা খুশিতে লাফাতে থাকলে বিষ্ণু অনেক খুশি হয়ে তাদের ছোটবেলার সব স্মৃতির কথা মোনাকে বলতে থাকে। সীমা আর নাতাশা আসলেই মোনা খুশি হয়ে তাদের সাথে হাগ করে। এদিকে থানায় রবি প্রভাকরকে হেডফোনে একটা অডিও শোনালে প্রভাকর খুশি হয়ে বলে, এখনই কাজে লেগে পড়ো। এদিকে জামিন পাওয়া মাত্রই আরভিন আর তার বাবা আনন্দে
নাচতে থাকে। শাপলে বিষ্ণুকে মালা পরিয়ে বলে, বাহ কি চাল চেলেছো, বলেছো অ্যাসিডটা আসলে নতুন বিজনেসের জন্য আনা হয়েছিল। বিষ্ণু হঠাৎ খেয়াল করে নাতাশাকে পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে আসছে। প্রভাকর নাতাশাকে জিজ্ঞাসাবাদের জন্য আনলে বিষ্ণু দৌড়ে এসে জিজ্ঞেস করে ওকে কেন এনেছেন। প্রভাকর বিরক্তি নিয়ে বলে, ইনি মোনা কেসের সাসপেক্ট, তাই এনেছি। বিষ্ণু বলে, ওর উকিল কোথায়? প্রভাকর বলে, নাতাশা উকিলের জন্য মানা করে দিয়েছে। বিষ্ণু রেগে বলে, উকিল ছাড়া প্রশ্ন করতে পারবেন না। নাতাশা রেগে বলে, আমার কোনো উকিলের দরকার নেই। বিষ্ণু প্রভাকরকে বুঝিয়ে বলে, দেখেন ওর মানসিক অবস্থা ঠিক নেই, এই জন্যই এমন বলছে। রবি টেনে বিষ্ণুকে নিয়ে যেতে গেলেই বিষ্ণু এবার বিনয়ী হয়ে বলে, সরি আমি 10 মিনিটের জন্য ওর সাথে কথা বলতে চাই, তার আগে একটা কল করতে হবে। প্রভাকর রেগে পারমিশন দিলে বাইরে এসে বিষ্ণু জলদি প্রমোদকে কল দিয়ে বলে, পুলিশ নাতাশাকে ধরে নিয়ে এসেছে। নাতাশা নাকি তাদের সাসপেক্ট, আর নাতাশা আমার উপর রাগ করে উকিলও চাচ্ছে না। প্রমোদ অস্থির হয়ে বলে, তাহলে তোর ওখানে কাজ কি? বিষ্ণু বলে, সে তো আমার সাথে কথাও বলছে না, আমাদের ব্যাপারে তো তুই জানিস। প্রমোদ রেগে গাড়িতে এক থাবা মেরে বলে, এখনই ওর কাছে ফোন দে। বিষ্ণু দৌড়ে গিয়ে প্রভাকরকে বলে, ফোনটা নাতাশাকে দিন, ওর ভাই কথা বলবে। প্রভাকর রেগে নাতাশার কাছে ফোন নিয়ে গেলে নাতাশা বলে, আমি ওই বিষ্ণুকে উকিল হিসাবে চাই না, ও তো বিশ্বাসের অযোগ্য। প্রমোদ অনেক বোঝানোর পরে না চাইতেও নাতাশা বিষ্ণুকে তার উকিল হিসাবে নিতে রাজি হয়। কল কাটার পরে প্রভাকর বিষ্ণুকে ভেতরে ডাকে। এদিকে প্রমোদ ছটফট করতে থাকে। বিষ্ণু নাতাশাকে বলে, কোন প্রশ্নের উত্তর দিবে আর কোনটা দিবে না তা আমি বলবো। নাতাশা রেগে বলে, আমি যখন কিছু করিনি তখন প্রশ্ন যাই হোক না কেন তাতে কি বা যায় আসে। প্রভাকর জিজ্ঞেস করে, আপনি কি মোনাকে হত্যা করার হুমকি দিয়েছিলেন? তখনই রবি একটা ভিডিও নিয়ে আসে। ভিডিওতে মোনার নাক ফেটে রক্ত পড়ছে। মোনা বলে, এই আন্টি পাগল হয়ে গেছে, ও তো আমাকে মেরেই ফেলবে, আমার কিছু হলে সেই দায়ী। প্রভাকর বলে, এই ভিডিও মোনার ফোনে রেকর্ড করা, আমরা তার কম্পিউটারে পেয়েছি, আপনার এত কিসের রাগর উপরে? নাতাশা বলে, আমি কারোর খুব কাছের মানুষ ছিলাম, মানুষটা আসলে বিষ্ণু নিজেই। ছোট থেকে একসাথে বড় হতে হতে নাতাশা বিষ্ণুকে ভালোবেসে ফেলে, সব সময় তারা একসাথেই থাকতো। একদিন নাতাশার জন্মদিনে ছাদে পার্টি রাখা হয়। বিষ্ণু ভিডিও অন করে নাতাশাকে কিছু বলতে বললে নাতাশা বলে, আজ আমি সবাইকে একটা সারপ্রাইজ দিতে চাই। 20 বছরের বন্ধুত্ব, হাসি ঠাট্টা সবকিছু মিলিয়ে এই মানুষটার তো আমাকে বলার কোনোদিনই সাহস হবে না, তাই আজ আমি তাকে জিজ্ঞেস করছি। সাথে সাথেই পেছনে নিকি ব্যানার ওপেন করে, যেখানে লেখা উইল ইউ ম্যারি মি। বিষ্ণু কোনো উত্তর না দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নাতাশা বুঝে যায় বিষ্ণুর উত্তর না, তাই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। নিকি বিষ্ণুকে রেগে বলে, একটা হ্যাঁই তো বলতে হতো। প্রমোদ সে নিকিকে চুপ করতে বলে। নাতাশা বলে, আমাকে না করার একটাই কারণ ছিল, ওই মোনা মানসেকার, বিষ্ণুর মোনা ডার্লিং। মুম্বাই আসার পর থেকে মোনা এবং বিষ্ণুর বন্ধুত্ব দিন দিন বাড়তে থাকে। এইসব দেখে নাতাশা হিংসায় জ্বলে পুড়ে যেত। একবার এক পার্টিতে মোনা বিষ্ণুর গা ঘেঁষে নাচতে শুরু করলে রাগে নাতাশার মাথা গরম হয়ে যায়। নাতাশা প্রচন্ড রেগে মোনাকে টেনে এনে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। মোনা বলে, তুমি কি পাগল হয়ে গেছো আন্টি? নাতাশাকে কেউ থামাতেই পারে না। প্রমোদ কোনো রকমে নাতাশাকে ধরে রাখে। নাতাশা রেগে বলে, আমাকে তুই আন্টি ডাকবি না, আর নিজের পার্টনার খুঁজে নে, আর একজনের পার্টনারকে চুরি করছিস কেন? মোনা বলে, আমরা তো শুধু নাচছিলাম। নাতাশা বলে, এটাকে কোন দেশের নাচ বলে? মোনা তখনই ভিডিও অন করে রেকর্ড করা শুরু করে। নাতাশা পাগলের মতো বারবার মোনাকে মারতে যায়। প্রমোদ কোন রকমের টেনে নাতাশাকে নিয়ে যায়। প্রভাকর জিজ্ঞেস করে, তার মানে আপনি স্বীকার করছেন? নাতাশা বলে, অবশ্যই, তবে আমি ইচ্ছা করে কিছুই করিনি, আমার মাথা তখন ঠিক ছিল না, তবে তখন আমি মোনার থেকেও অন্য কাউকে বেশি আঘাত করতে চেয়েছিলাম। প্রভাকর জিজ্ঞেস করে, শুক্রবারে মোনা তার বাবার সাথে শেষ কথা বলে দুপুর 2টায়। এরপর 5টার দিকে 3 জনকে মেসেজ পাঠায়, আরবিন্দ, প্রমোদ আর মোনার বাবাকে। কিন্তু এই মেসেজ মোনা করেনি, কারণ ততক্ষণে সে মারা গিয়েছিল। ওই দিন সন্ধ্যায় আপনি কোথায় ছিলেন? নাতাশা বেশ ঘাবড়ে বলে, আমি জানি না। প্রভাকর দ্রুত লেডি অফিসারকে ডাক দেয়। বিষ্ণু নাতাশাকে বলে, জলদি উত্তর দে, কিন্তু নাতাশা কিছুই বলতে পারে না। প্রভাকর বলে, আপনাকে গ্রেফতার করা হলো। নাতাশা অসহায়ের মতো কান্না শুরু করে দেয়। বিষ্ণু প্রভাকরকে বুঝিয়ে বলে, দরকার হলে ওর ফোন ট্র্যাক করেন, তাহলে জানা যাবে সে কোথায় ছিল। প্রভাকর বলে, খুনটা তো অন্য কাউকে দিয়ে করাতে পারে, কিংবা ফোন অন্য কোথাও রেখে লোকেশন বদলাতে পারে। বলেই প্রভাকর রেগে চলে যায়। নাতাশাকে লকআপে ঢুকানো হয়। প্রমোদ বিষ্ণুকে বলে, আমার বোন কারোর খুন করতেই পারে না। মোনা একবার বলেছিল সে কাউকে পছন্দ করে, আমি তখন গুরুত্ব দেইনি। আবার মোনা প্রেগনেন্টও ছিল, হয়তো সেই লোকটা বাচ্চা চাইতো না। আমি বুঝতে পারছি না পুলিশ কেন এই বিষয়টাকে ইগনোর করছে। যাই হোক, তুই কিছুদিন পুনেতে থাক, মুম্বাইতে চিফ মিনিস্টার সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য আমাকে অ্যাওয়ার্ড দেবে। সোশ্যাল অ্যাওয়ার্ড নিয়ে বের হতেই মিডিয়া প্রমোদ
প্রমোদকে ঘিরে ধরে। একজন জিজ্ঞেস করে, আপনি মানসেকারের এত ক্লোজ আর তার মেয়ের খুনের কেসে সাসপেক্ট হিসাবে আপনার বোনকেই ধরা হয়েছে। প্রমোদ বলে, একটা নিরীহ বাচ্চা মেয়ের জীবন নেওয়া হয়েছে, আমি কারোর ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নিতে দিব না। গভীর রাতে রবি প্রভাকরের বাসায় এসে বলে, মাসেলম্যানের খোঁজ পেয়েছি, সে নাতাশার সাথেই জড়িত। কিছুক্ষণ পর প্রমোদের গার্ড এসে প্রমোদকে জানায় বাসায় পুলিশ এসেছে। প্রমোদ নিচে এসে দেখে নিকির স্টুডিও থেকে পুলিশ কি সব যেন বের করে নিয়ে যাচ্ছে। প্রভাকর প্রমোদকে নিকির কম্পিউটারে একটা ভিডিও দেখায়, সেখানে বস্তায় করে মোনাকে লেকের পাড়ে ফেলা হলে মোনা কোনো রকমের বস্তা থেকে বের হয়ে দৌড়াতে থাকে। নিকি তার পিছু পিছু দৌড়াচ্ছে। মোনা নিকির ভয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মোনাকে খুঁজে পেয়ে নিকি একটা কোল্ড ব্লাডেড সাইকো কিলারের মতো তার পা ধরে টানতে টানতে নিয়ে এসে গাড়িতে তোলে। প্রমোদ এসব দেখে হতাশ হয়ে বসে পড়ে। পরের দিন বিষ্ণু থানায় আসলে প্রভাকর হেসে বলে, আপনি তো এবার কেস লড়ার জন্য গ্রিনিস বুকে নাম লেখাবেন। বিষ্ণু হেসে বলে, নিকির অস্থায়ী কাউন্সিল হিসেবে এসেছি, আপাতত তার সাথে কিছু কথা বলতে চাই। ইন্টারোগেশন রুমে নিকি বিষ্ণুকে দেখে খুব খুশি হয়ে বলে, ওরা আমাকে ধরে ফেলেছে, আমি তো ভেবেছিলাম আমার আইপি ওরা ধরতে পারবে না। আমি পুলিশকে বলে দিয়েছি সেই জিনিয়াসকে দেখাতে যে আমার আইপি অ্যাড্রেস খুঁজে বের করেছে। বিষ্ণু বলে, একদম না। প্রভাকর এসে কিছু জিজ্ঞেস করলে আমি তোমার কানে কানে যদি বলি যে উত্তর দাও তাহলেই দিবে। নিকি বলে, আমার টি শার্ট কেমন লাগছে? বিষ্ণু বলে, একদম না। প্রভাকর এসে কিছু জিজ্ঞেস করলে আমি তোমার কানে কানে যদি বলি উত্তর দাও তাহলেই দিবে। তখনই প্রভাকর আসলে নিকি জিজ্ঞেস করে, আমার টি শার্ট কেমন লাগছে? প্রভাকর নিকির পাগলামিতে পাত্তা না দিয়ে একটা ভিডিও দেখায়, যেখানে নিকি মোনার গলা গাছে চেপে ধরেছে, তার নাক আর মুখ থেকে গল গলিয়ে রক্ত পড়ছে। একটু পরেই মোনাকে নৌকায় বেঁধে গান গাইতে গাইতে তার সামনে চাকু ঘোরাচ্ছে, এমনকি নিকির 2 আঙ্গুলও সে কেটে দিয়েছে। মোনার কান্না শুনে নিকি শয়তানের মতো হাসতে থাকে। প্রভাকর জিজ্ঞেস করে, এই ভিডিও কি আপনি বানিয়েছেন? কে এই মেয়ে? নিকি হাসতে হাসতে বলে, কেন মোনা? প্রভাকর জিজ্ঞেস করে, শেষে কি হয়? মোনা মারা যায়? নিকি খুব এক্সাইটেড হয়ে বলে, আপনাকে এন্ডিং বলে মুভির মজা নষ্ট করবো নাকি? এডিট তো এখনো শেষ হয়নি। বিষ্ণু নিকিকে টেনে বসানোর চেষ্টা করে। প্রভাকর জিজ্ঞেস করে, এমন ভিডিও আরো আছে? নিকি বলে, হ্যাঁ আছে, গায়ে কাটা দেওয়ার মতো ভিডিও আছে। বিষ্ণুকে বসিয়ে নিকি বলে, বিশেষ করে যখন ওই ক্যারেক্টারের ঘাড়ে এত বড় একটা গাছের ডাল দিয়ে মারা হয়, তখন তার ঘাড় ভেঙে সে মারা যায়, এটাই তো মুভির আসল মজা। বিষ্ণুর আর কিছুই বলার থাকে না। প্রভাকর হেসে বিষ্ণুকে বলে, আমার জীবনে এটাই সবচেয়ে সহজ কনফেশন, একে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। বলেই নিকিকে টেনে নিয়ে যায়। নিকি বিষ্ণুকে বলে, বাকিটুকু দেখো, অনেক মজা পাবে। বিষ্ণু ভিডিও অন করতে দেখে মোনার 2 হাত বেঁধে মুখে বল গুজে দিয়ে ব্যাট দিয়ে মোনার মাথায় নিকি মারছে। নিকি আর সহ্য করতে না পেরে ভিডিওটা অফ করে দেয়। রাতে প্রমোদকে বলে, আমি মানতেই পারছি না যে নিকি এমন করলো, এমন নাকি আরো অনেক ভিডিও আছে। প্রমোদ বলে, এর মানে কি নাতাশা ছাড়া পাবে? বিষ্ণু বলে, না, পুলিশ ধারণা করছে নাতাশা আর নিকি দুইজনে মিলে কাজটা করেছে। পরের দিন নিকিকে তার চরিত্রহীন মাকে নিয়ে আঁকানো ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হয়। বিষ্ণু বলে, এর উত্তর দেওয়ার দরকার নেই। নিকি বলে, এটাই তো প্রমাণ যে আমি একজন আর্টিস্ট। প্রভাকর জিজ্ঞেস করে, তুমি মোনাকে মারার চিন্তা করতে? নিকি বলে, শুধু মোনা না, সব মেয়েকেই মারার চিন্তা করি যতক্ষণ না সে আমার বন্ধু হয়। মোনাও আমার বন্ধু হয়েছিল, কিন্তু হঠাৎই নিকি চুপ হয়ে যায়। বিষ্ণু উঠে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? নিকি আস্তে করে বলে, পটি। এবার তো নিকিকে নিয়ে দৌড়াদৌড়ি বেঁধে যায়। বারান্দায় দাঁড়িয়ে বিষ্ণু প্রভাকরকে বলে, নিকি যা বলছে সেটা বুঝে বলেনি, ওর এই অবস্থার জন্য ওর মাই দায়ী। নিকি এমন বলে, কিন্তু বাস্তবে এমন কিছুই করবে না। আবারও ইন্টারোগেশন শুরু হলে প্রভাকর একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি এত কিছুর মধ্যে এই ছবি কেন আঁকালে? তুমি কি এখানে মোনাকে আই লাভ ইউ বলছো? নিকি বলে, না, আমি নাতাশাকে আই লাভ ইউ বলছি, কারণ আমি নাতাশাকে ভালোবাসি। ছোট থেকেই নাতাশা আমার খেয়াল রাখে, যদিও সে আমার ছোট, কিন্তু তারপরও ও আমাকে সাহায্য করতো, আমার খেয়াল রাখতো, আমার মায়ের থেকেও আমাকে প্রোটেক্ট করতো। কিন্তু নাতাশা আমাকে নয়, বরং বিষ্ণুকে ভালোবাসে। তবে আমার সমস্যা নাই, এটাই তো জীবন। বিষ্ণু অবাক হয়ে তাকিয়ে থাকে। নিকি বলে, বিষ্ণু নাতাশাকে রিজেক্ট করে দিয়েছিল, তখন আমার অনেক রাগ হয়। প্রভাকর এদের ট্রায়াঙ্গল লাভ স্টোরি দেখে ক্লান্ত হয়ে বলে, ওয়াশরুমে যাওয়ার আগে বলেছিলে মোনার সাথে তোমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। নিকি বলে, কিন্তু মোনা তো নাতাশার সাথে ঝগড়া করতো। প্রভাকর বলে, এই জন্যই তুমি নাতাশার সাথে প্ল্যান করে মোনাকে মেরেছো। নিকি এবার বেশ ঘাবড়ে বলে, নাতাশা এর সাথে জড়িত না। প্রভাকর বিরক্ত হয়ে বলে, তোমাদের এসব ইমোশনাল স্টোরিতে আমার কিছুই যায় আসে না, আমি শুধু প্রমাণ চাই। রাতে বিষ্ণু প্রমোদকে বলে, পুলিশ ভাবছে নিকি মিথ্যা বলছে আর নাতাশাকে বের করতে হবে, তাকে
তাকে বলতে হবে, আর নাতাশাকে বের করতে হলে তাকে স্বীকার করতে হবে যে সেদিন মোনার খুনের সময় সে কোথায় ছিল। তুই গিয়ে ওর সাথে কথা বল, আর নিকের জন্য মেন্টাল ডিসঅর্ডারের অ্যাপ্লিকেশন দিব। জানি না কাজ হবে কিনা। প্রমোদ বলে, তোর কথা শুনে মনে হচ্ছে তুই হাল ছেড়ে দিয়েছিস। আরভিন স্যাপলের কি হবে? বিষ্ণু বলে, ওর কাছে 6টা অ্যালিবাই আছে যে সেদিন সে কোথায় কোথায় ছিল। প্রমোদ জিজ্ঞেস করে, পুলিশ মোনার বয়ফ্রেন্ডকে কেন খুঁজছে না? বিষ্ণু বলে, তারা এত কষ্ট কেন করবে? সাসপেক্ট তাদের কাছে, সাসপেক্টদের মোটিভ আছে, ভিকটিমের স্টেটমেন্ট আছে, ক্যামেরায় ক্রাইমের ফুটেজ আছে, কেস তো ক্লোজ। প্রমোদ বলে, 2 দিন পর মানসেকার সাথে আমি দেখা করব। কি বলবো তাকে? আমার বোন আর ছোটবেলার বন্ধু দুজনেই তার মেয়ের হত্যার কেসের প্রাইম সাসপেক্ট। বাহ, কি জীবন আমার। বাবুর সেই সিস্টার অ্যান বিষ্ণুকে কল দিয়ে দেখা করতে বলে। ভোর হতেই বিষ্ণু আশ্রমে এসে বেডে বাবুকে না দেখে বুঝে যায় যে সে মারা গেছে। জেলে বিষ্ণু নাতাশার সাথে দেখা করতে এসে বলে, বাবু চলে গেছে। নাতাশার চোখ ছলছল করে ওঠে। বিষ্ণু বলে, তোমাকে বলতেই হবে তুমি সেদিন কোথায় ছিলে, না হলে আমি কিছুই করতে পারবো না। নাতাশা বলে, আমার কিছুই মনে নেই। বিষ্ণু খেয়াল করে নাতাশা তারই টি শার্ট পরা। টি শার্টের কথা জিজ্ঞেস করতেই নাতাশা রেগে উঠে যেতে গেলে বিষ্ণু তাকে কোন রকমের বুঝিয়ে বসিয়ে বলে, সমুদ্রের পাড়ে আমাদের একটা বাসা ছিল। আমার তখন 8 বছর বয়স। সমুদ্রের পাড়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তখন সময় সন্ধ্যা 6টা হবে। সেদিন ঝড় আসার কথা ছিল, তাই মা আমাকে মানা করে। চারিদিক অন্ধকারে ছেয়ে যায়। মা ভেতরে চলে যেতেই আমি আর আমার কুকুর জুডাস দৌড় মারি। আমাদের একটা খেলা ছিল। জুডাস সমুদ্রের ঢেউয়ের সাথে দৌড়াতো আর আমি তার পিছু পিছু দৌড়াতাম। হঠাৎ বিদ্যুৎ চমকায়, ঝড় আসে, পানি আমার হাঁটু পর্যন্ত উঠে যায়। আমি অনেক ভয় পাচ্ছিলাম, তাই সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। মা আমাকে খুঁজতে আসে। তার ডাক আমি ঠিকই শুনতে পাই, কিন্তু এত অন্ধকার ছিল যে একে অপরকে দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর দেখি মা 10 কদম দূরেই দাঁড়ানো। হঠাৎই বড় একটা ঢেউ এসে মাকে নিয়ে যায়। আমি সেখানে সেভাবেই শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। নাতাশা জিজ্ঞেস করে, এইসব এখন কেন বলছো? বিষ্ণু বলে, আমি ভয় পাই আবার যেন সেদিনের মতো একা না হয়ে যায়। আমি তোমাকে ভালোবাসতাম, তোমার সাথে আজীবন থাকতে চাইতাম। শুধু আমার আর একটু সময়ের দরকার ছিল। নাতাশা কোনো উত্তর না দিয়েই উঠে চলে যায়। বিষ্ণুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। প্রমোদ মানসেকারের কাছে এসে বলে, আরভিন স্যাপলের 6টা অ্যালিবাই পাওয়া গেছে। আমার বোন আর বন্ধু এই কেসের প্রাইম সাসপেক্ট। মানসেকার বলে, আরভিনদের 6টা কেন? 6000টা অ্যালিবাই থাকলেও সে আমার চোখে দোষী। আমি তোমার বোন আর বন্ধুকেও দোষী মানছি, তবে তুমি আমারই একজন, তাই তোমাকে একটা সুযোগ দিব। পারলে ওদেরকে নির্দোষ প্রমাণ করো। প্রমোদ তার অ্যাওয়ার্ডটা রেখে চলে যায়। ভয়ে আর চিন্তায় প্রমোদের দম বন্ধ হয়ে আসছে। মাঝপথে এসে গাড়ি থেকে নেমে বুক চেপে চিৎকার করে কান্না করে দেয়। রাতে আরভিন বন্ধুদের সাথে ড্রিঙ্কস করে মাতাল হয়ে বার থেকে বের হচ্ছে। হঠাৎ এক বাইকে মুখে লাল কালো পেইন্ট করা দুজন এসে আরভিনদের হাত থেকে মদের বোতল কেড়ে নিয়ে বোতলের মাথায় টিস্যু দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। আরভিনদের বন্ধুরা ভয়ে দৌড় দেয়। আরভিন দৌড়াতে গেলেই গুন্ডারা তার পিঠে আগুন ধরা বোতল ছুঁড়ে মারে। সাথে সাথে আগুন ধরে গেলে আরভিন আগুনে পুড়তে পুড়তে চিৎকার করতে থাকে। পরের দিন বিষ্ণু আর প্রমোদ থানায় আসলে প্রভাকর বলে, আরভিনদের হত্যাকারী উধাও হয়ে গেছে। মানসেকারের সাথে কোনো লিঙ্ক নেই। প্রভাকর রেগে টেবিলে এক ঘুষি মেরে বলে, 14 বছর আগে সেদিন তোমরা সত্য বললে মানসেকারকে ধরতে পারতাম। বিষ্ণু আর প্রমোদ চুপচাপ বসে থাকে। নিকিকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারোগেশন রুমে আনলে বিষ্ণু বলে, আমি মেন্টাল ইলনেসের আর্জি দিয়েছি। পুলিশ অনেক রেগে আছে, কারণ বাকি ভিডিও তোর কম্পিউটারে পাওয়া যাচ্ছে না। তারা ভাবছে লাশকে লেখে ফেলানোর ফুটেজও তোর কাছেই আছে, তাই যাই প্রশ্ন করুক না কেন তুই না বলবি। নিকি এমন ভাবে মাথা নাড়ায় যেন সে সব বুঝে গেছে। তখনই প্রভাকর আর রবি আসলে কিছু জিজ্ঞেস করার আগেই নিকি বলে দেয়, মাকরান শান্তি সদনের ধুপি যে কাপড় পরিষ্কার করে তার কাছে 2টা হার্ড ড্রাইভ আছে। বিষ্ণু বোঝালো কি আর নিকি করলোটা কি? প্রভাকর আর রবি তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। বিষ্ণু রাগে মুখ ঢেকে বসে বলে, তুই চুপ থাকতে পারিস না? নিকি বলে, দেখ সিকিউরিটির জন্য আমার কাছে ফুটেজ রাখি না, অনেক শুট করতে হয়, আউটটেক্স, ইনটেক্স, রিটেক্স। পুলিশে তো জানা উচিত যে ফিল্ম বানানো এত সহজ না। বিষ্ণু জিজ্ঞেস করে, রিটেক মানে? নিকি বলে, আরে মোনা ভালো অভিনেত্রী, কিন্তু তার অভিজ্ঞতা ছিল না, তাই বারবার আমাকে টেক নিতে হচ্ছিল। বিষ্ণু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই ওই দিন মুভি বানাচ্ছিলি? নিকি বলে, হ্যাঁ, অস্কার পাওয়ার জন্য মুভি করছিলাম। বিষ্ণু বলে, তার মানে তুই খুনটা করিসনি? নিকি বলে, আরে না, তুই আমাকে খুনি ভাবছিস? বিষ্ণু রেগে জিজ্ঞেস করে, তাহলে আগে বলিস না কেন? নিকি বলে, কারণ আর্টিস্ট কখনোই তার আর্টের ব্যাখ্যা করে না। বিষ্ণু তো খুশিতে নিকের সাথে গিয়ে নাচতে শুরু করে দেয়। প্রভাকর বাকি ফুটেজ নিয়ে এসে ভিডিও অন করে, যেখানে আসলেই নিকি মোনাকে
ডিরেকশন দিচ্ছে আর মোনা সেই অনুযায়ী অভিনয় করছে। প্রভাকর বেচারা ক্লান্ত হয়ে যায়। এত দৌড়াদৌড়ি করেও সে কিলারকে ধরতে পারলো না। নিকি বলে মোনা দেখতে চেয়েছিল তার মধ্যে অ্যাক্টিং কোয়ালিটি আছে কিনা, তাই আমরা এসব করেছি। প্রভাকর জিজ্ঞেস করে এই লোকেশনেই তো মোনার লাশ পাওয়া যায়, তোমাকে এই জায়গার কথা কে বলেছিল? নিকি বলে কেন, মোনাই বলেছিল। মোনা যে জায়গা সম্পর্কে জানতো তা তো ফুটেজেই আছে। মোনা বলে আমার স্নুকি আমাকে এখানে নিয়ে এসেছিল, আর স্নুকিকে সেটা তো আমি মরে গেলেও বলবো না। নিকি ছাড়া পাওয়াতে 3 বন্ধু সেলিব্রেট করতে ড্রিঙ্কস করে। প্রমোদ বলে এখন শুধুমাত্র নাতাশাকে বের করতে হবে। বিষ্ণু বলে অ্যালিবাই ছাড়া সম্ভব না। প্রমোদ জিজ্ঞেস করে ওই একটা ভিডিওর জন্য তো আর চার্জশিট ফাইল করতে পারবে না। বিষ্ণু বলে জামিন আটকাতে পারবে, শেষে নাতাশাকে দোষীও প্রমাণ করতে পারে। নাতাশা যদি না বলে যে সে সেদিনকে কোথায় ছিল তাহলে কিছুই করা সম্ভব না। প্রমোদ বলে যে করেই হোক ওই স্নুকিকে খুঁজতেই হবে। প্রমোদ মোনার ডান্স ক্লাসের বান্ধবীদের কাছে এসে বলে মোনার সম্পর্কে কিছু জানলে আমাকে বলে দাও, পুলিশকে প্রমাণ দিবে, তাই সবার কথা রেকর্ড করতে থাকে। দুজনে কান্না করে বলে প্রথম মোনা আমাদের সাথেই আড্ডা দিত, কিন্তু পরে সে হুটহাট করে বেরিয়ে পড়তো। একবার আমরা মোনাকে তার গাড়িতে যেতে দেখি, কিন্তু গাড়িটা অন্য কেউ চালাচ্ছিল। প্রমোদ আরো কয়েকজনের কাছে গিয়ে সেই লোকের খোঁজ করে। 2টা ছেলে বলে লোকটা 6 ফুটের মতো লম্বা ছিল, চুলও লম্বা লম্বা, মনে হচ্ছিল সে কোনো ডান্সার। গাড়ির কাছে থেকেও একই তথ্য নিয়ে প্রমোদ প্রভাকরের কাছে এসে দেখালে প্রভাকর বলে আমি জানি না আপনি কার কথা বলছেন, আমরা এমন কিছুই পাইনি। প্রমোদ বলে পুলিশে না থাকা সত্ত্বেও আমি এত কিছু খুঁজে বের করেছি, আপনি তো পুলিশ, চাইলে অনেক কিছু বের করতে পারেন। ছেলেটা মোনার গাড়ি চালাতো, হতে পারে তাতে ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ আছে। প্রভাকর বলে মোনার গাড়ি তার বাসায় পাঠানো হয়েছিল, মার্ডারের 2 দিন পরে মেকানিক একদম পরিষ্কার করে গাড়ি পাঠিয়েছিল, তবে চিন্তা করবেন না, আমরা তাকে খুঁজে বের করব। প্রমোদ প্যানিক হয়ে তার ডায়েরিতে কোন একটা ক্লু খোঁজার চেষ্টা করে। বিষ্ণু তাকে সামলে বলে এখন চল। প্রমোদ আর কোনো পয়েন্ট না পেয়ে অসহায়ের মতো কান্না করে দেয়। পরের দিন সকাল হতেই বিষ্ণু তাড়াহুড়ায় তার গাড়িতে করে বের হয়। আসলে একটা লোক তাকে কল দিয়ে বলেছে আমি আপনার সাথে নাতাশার ব্যাপারে কিছু কথা বলতে চাই। রাহুল নামের এই লোকটা জানায় তার স্ত্রী এবং 2টা বাচ্চা আছে। যেদিন মোনার খুন হয়েছিল সেদিন নাতাশা আর রাহুল একসাথেই ছিল। নাতাশা রাহুলকে বাঁচানোর জন্যই নিজের সত্য কাউকে বলছে না। রাহুল বলে এতদিন নাতাশা আমাকে প্রোটেক্ট করেছে, এবার আমার পালা। রাহুলের বয়ান শোনার সাথে সাথেই বিষ্ণু নাতাশাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। নাতাশা জেল থেকে বের হয়ে সামনে রাহুলকে দেখে প্রচুর রেগে তাকে মারতে মারতে বলে তুমি এমন কেন করলে? রাহুল কোনো কথা না বলেই নাতাশাকে জড়িয়ে ধরে। নাতাশাকে আরেকজনের সাথে দেখে বিষ্ণুর অনেক খারাপ লাগে, তাই সে সেখান থেকে চলে আসে। রাতে প্রভাকরের সাথে 3 বন্ধু চুপচাপ বসে আছে। প্রভাকর মন খারাপ করে বলে কাল পর্যন্ত সাসপেক্টের ভিড় জমেছিল আর এখন কেউ নেই। প্রমোদ সান্ত্বনা দিয়ে বলে আমার বিশ্বাস একমাত্র আপনি স্নুকিকে খুঁজে বের করতে পারবেন। ফাইনালি এত ঝড় ঝাপটার পরে গ্যাংয়ের সবাই এক হয়, কারণ আজ নিকির বার্থডে। নাতাশার সাথে আজ রাহুলও আছে। নাতাশাকে রাহুলের সাথে দেখে বিষ্ণু এক পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। প্রমোদ বিষ্ণুকে বলে ওদের দেখে মন খারাপ করিস না। বিষ্ণু বলে কে বলেছে আমার মন খারাপ, আমি ওদের জন্য অনেক খুশি। তখনই প্রভাকর রবিকে নিয়ে সেখানে আসে। প্রমোদ মজা করে বলে আজও কি কাউকে গ্রেফতার করতে এসেছেন? যদি তার জন্য না আসেন তাহলে আমাদের সাথে এনজয় করতে পারেন। প্রভাকর গম্ভীর কণ্ঠে বলে মোনার সিক্রেট লাভার স্নুকিকে আমরা পেয়ে গেছি। সবার মুখ সাথে সাথেই মলিন হয়ে যায়। রবি বলে মোনার ল্যাপটপে একটা গোপন ফাইল ছিল যেটা অনেক সিকিউর করে রাখা ছিল, তাই খুলতে আমাদের বেশ সময় লেগেছে। তবে ওই ফোল্ডার থেকে আমরা শুধুমাত্র একটা সাসপেক্ট পেয়েছি, তবে সাসপেক্টের বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি, আর প্রমাণ ছাড়া সাসপেক্টকে কোর্টে হাজির করতে পারবো না। তাই প্রমাণের জন্য আমরা দিন রাত কাজ করে মোনার গত 4 মাসের ফোনের লোকেশন ট্রেস করেছি। যখন আমরা খোঁজ নিলাম যে এই গত 4 মাসে মোনা কোথায়, কার সাথে কখন কখন গিয়েছে, কি কি করেছে, তখন আমরা জানতে পেরেছি এই 4 মাসে বহুবার সাসপেক্ট এবং মোনার ফোনের লোকেশন একই জায়গায় ছিল। ব্যাস এভাবেই আমরা স্নুকিকে পেয়ে গেলাম। কথাটা শোনা মাত্রই বিষ্ণুর মুখ অন্ধকার হয়ে আসে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে বেশ ভরকে গেছে। প্রভাকর বলে এই তদন্তে আমরা এটাও জানতে পেরেছি যে যেখানে মোনার লাশ পাওয়া গেছে সেই ক্রাইম স্পটে মোনা এবং স্মুকি একসাথে কয়েকবার গেছে। এমনকি যেদিন মার্ডার হয়েছে সেদিনও স্নুকি আর মোনার ফোনের লোকেশন সেই ক্রাইম স্পটেই দেখাচ্ছে। নিকি রেগে বলে এত সাসপেন্স না করে জলদি বলেন এই স্নুকিটা আসলে কে? বিষ্ণু পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রভাকর তার কাছে গেলে কেউ যেন তার চোখকে বিশ্বাসই করতে পারে না। বিষ্ণু ধীরে ধীরে প্রমোদের সামনে এসে দাঁড়িয়ে বলে হ্যালো স্নুকি। সীমা আর নাতাশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রমোদ বলে বাহ ভালোই তো মজা করতে পারিস। সবাই আবার নিশ্চিন্ত হয়ে যায়। নিকি বলে দেখ এটা মজা করার সময় না। কিন্তু বিষ্ণুর মুখে এক বিন্দুও হাসি নেই। বিষ্ণু আবারও বলে স্নুকি পুলিশ তোর ফোনে
প্রমোদের সাথে মোনার ফোন ট্রেস করেছে। জানিস কেন? কারণ ওই লক ফোল্ডার থেকে একটা ইন্টারেস্টিং ভিডিও পাওয়া গেছে। গত রাতে রেখে প্রভাকর স্যার আমাকে ওই ভিডিও দেখিয়েছে। তার মানে বিষ্ণু আগে থেকেই সব জানতো, আর এই জন্যই সে মন খারাপ করে দাঁড়িয়েছিল। প্রমোদ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিষ্ণু জিজ্ঞেস করে, তোর কি কিছু বলার আছে? সাথে সাথেই তার ফোনে সে ভিডিও ওপেন করে দেখায়। সবাই দৌড়ে ভিডিও দেখতে আসে। দেখে মোনা কাউকে দেখিয়ে নাচছে, আর ক্যামেরার অপর পাশের লোকটা তার ভিডিও করছে। প্রভাকর বলে, প্রথমে আমরা বুঝতে পারছিলাম না মোনা কার জন্য নাচছে, কিন্তু স্নুকি ছোট্ট একটা ভুল করে ফেলে, যেটা প্রত্যেকটা খুনি না চাইতেও করে ফেলে। দেখা যায় মোনা নাচতে নাচতে ক্যামেরা স্নুকিকে দিয়ে বলে, আমাকে শুট করো। বলেই ক্যামেরাটা ঘোরাতেই দেখা যায় স্নুকির হাতে সেই ট্যাটু, যেটা এই 3 বন্ধু বাবুর জন্য করিয়েছিল, আর একমাত্র প্রমোদের বুড়ো আঙ্গুলের কাজ সেই ট্যাটুটা করিয়েছিল। সীমা তো বুঝতেই পারছে না সে ঠিক কি করবে। প্রমোদ মাথা নিচু করে বলে, আমি ওকে বলেছিলাম ভিডিওগুলো ডিলিট করতে। সীমা সেখান থেকে চলে যেতে গেলে প্রমোদ তাকে জান বলে ডাক দেয়। মানে কোন প্রকারের নির্লজ্জ হলে এখনো তার মুখ থেকে এই শব্দটা বের হয়। সীমা প্রচন্ড রেগে বলে, জান কাকে বলছো তুমি? তোমার মৃত গার্লফ্রেন্ডকে নাকি তোমার এক্স ওয়াইফকে? বলেই সেখান থেকে চলে যায়। নাতাশা প্রচন্ড রাগ আর ঘৃণা নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। প্রমোদ বিষ্ণুকে বলে, যা হয়েছে তা আসলে হওয়া উচিত হয়নি। আসলে একদিন মোনা বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, তাই প্রমোদ ধীরে ধীরে উঠে বের হয়ে যেতে যায়, কিন্তু হঠাৎই মোনা তার হাত ধরে থামায়, আর সেদিনের পর থেকেই এসব শুরু হয়। প্রমোদ বলে, আমি মোনাকে বুঝিয়েছিলাম এসব ঠিক না, কিন্তু সে আমার কথা বুঝতেই যাচ্ছিল না। এরপর 1 দিন 2 দিন করে এসব চলতেই থাকে, আর তারপর আমরা আর আটকাতে পারিনি। আমি ভেবেছিলাম কয়েকদিন পর এসব বন্ধ হয়ে যাবে। বিষ্ণু প্রচন্ড রেগে বলে, তুই এই কাজটা কিভাবে করতে পারলি? মোনা তোকে চাচু বলে ডাকতো, তোর থেকে 17 বছরের ছোট, আর তুই তার গার্জিয়ান ছিলি। প্রমোদ কান্না করতে করতে বলে, আমি যখনই এসব বন্ধ করার কথা ভাবতাম মোনা আমাকে বলতো ভবিষ্যৎ নিয়ে এত ভেবে লাভ নেই। সত্যি বলতে মোনার বাচ্চামির স্বভাব আমাকে বদলে দিয়েছিল। আমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করছিলাম। ধোকা দেওয়ার পরে মনে হয় সবাই এমন কথাই বলে। নিকি রেগে জিজ্ঞেস করে, তুই নিজের সম্পর্কে এমন কি জানিস না যার জন্য এত জঘন্য একটা কাজ করতেও তোর বাদলো না? প্রমোদ বলে, সবসময় কাজের প্রেসারে থাকতে থাকতে আমি হাসতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু যখন মোনার সাথে থাকতাম আমি প্রাণ খুলে হাসতাম। ধীরে ধীরে আমরা লং ড্রাইভে যেতে শুরু করলাম। এভাবেই একদিন ঘুরতে ঘুরতে আমরা ওই নির্জন লেকটা খুঁজে পেলাম, আর এরপর থেকে ওই লেকই আমাদের সিক্রেট মিটিং স্পট হয়ে যায়। দুনিয়ার সবকিছু ভুলে আমি আর মোনা অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটাতাম। মোনা মনের আনন্দে নাচতো আর আমি মুগ্ধ হয়ে দেখতাম। তবে আমি কখনোই সীমাকে ধোকা দিতে চাইনি, তবে মনে মনে ভয় পেতাম যে তোরা এসব জেনে গেলে আমাকে কি ভাববি। একদিন আমি আর মোনা ওই লেকের পাশেই বসেছিলাম। আমাকে চিন্তায় দেখে মোনা জিজ্ঞেস করে, কেউ কখনোই আমাদের বিষয়ে সন্দেহ করতে পারবে না। প্রমোদ বলে, আমরা রোজ যেভাবে একসাথে ঘুরছি এটা যখন তখন যে কেউ জেনে যাবে। মোনা বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। আমি সবাইকে দেখিয়ে এমন ভাব করব যেন আমি বিষ্ণুকে পছন্দ করি, তাহলে কেউ তোমাকে আর আমাকে সন্দেহ করতে পারবে না। এসব শুনে বিষ্ণু রেগে বলে, মোনা ফালতু একটা প্ল্যান বানালো আর তাতে তুই রাজিও হয়ে গেলি? তুই ভালো করে জানতি নাতাশা আর আমি একে অপরকে কতটা ভালোবাসি। তোদের কারণে নাতাশা আমাকে ভুল বুঝে সরে গেছে। তুই আসলে খুবই স্বার্থপর। অপরাধ বোধ প্রমোদকে গিলে খেতে থাকে। সে কান্না করতে করতে কাচুমুচু হয়ে বলে, দয়া করে থাম। বিষ্ণু বলে, এই একই নিষ্ঠুর স্বার্থপরতা তুই বাবুর সাথেও করেছিলি। তোর জন্যই বাবুর পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। তাকে ভয়ানক সেই স্মৃতি নিয়ে ধুকে ধুকে মরতে হয়েছে। প্রমোদ কান্না করতে করতে বলে, সেদিন মোনা কল দিয়ে বলল আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে। মোনার সাথে দেখা করতে আমি লেকে যাই। সেদিন আমরা অনেক খুশি ছিলাম। লেকের পাশে বসতেই মোনা বলে, চোখ বন্ধ করো। মোনার কথা মতো চোখ বন্ধ করতেই মোনা একটা কাগজ আমার হাতে দেয়। কাগজটা খুলতেই দেখি মোনা প্রেগন্যান্ট। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। মোনাকে জিজ্ঞেস করি, তুমি কি মজা করছো? মোনা হাসতে হাসতে বলে, না দাঁড়াও, আরেকটা সারপ্রাইজ আছে। বলেই গাড়ির কাছে চলে যায়। 2টা ফুলের মালা এনে বলে, আজ মুহূর্তটা অনেক সুন্দর, জায়গাটাও পারফেক্ট, চলো বিয়ে করে নিই। প্রমোদ চুপচাপ দাঁড়িয়ে থাকে। মোনার আর বুঝতে বাকি থাকে না যে প্রমোদ তাকে কখনোই বিয়ে করবে না। মনের কষ্টে মোনা মালাগুলো ফেলে দিয়ে পাগলের মতো ঘুরে ঘুরে নাচতে শুরু করে। প্রমোদ মোনাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কি পাগল হয়ে গেছো? মোনা প্রচন্ড রাগ আর কষ্ট নিয়ে বলে, যতক্ষণ তোমাকে কোনো দায়িত্ব নিতে বলিনি ততক্ষণ তুমি হাসি মুখে সব করে গেছো, আর
এখন বিয়ের কথা বলতেই তোমার চেহারার রং উড়ে গেল, তুমি আমাকে শুধু ব্যবহার করেছো। প্রমোদ বলে, তুমি আমাকে ভুল বুঝছো। মোনা চিৎকার করে বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি, মানছি প্রথমে আমি তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু তখন আমাকে আটকাতে পারতে, না বলতে পারতে, কিন্তু কিছুই করনি। মোনা পাগলের মতো চিৎকার করতে করতে বলে, আমি আমার বাবাকে সব বলে দিব যে তুমি আমাকে আমার সন্তানকে মারতে বাধ্য করেছো। বলেই পেটে জোরে জোরে ঘুষি মারতে মারতে বলে, দেখে নিও আমার বাবা তোমার কি হাল বানায়। মোনার সব পাগলামি দেখে প্রমোদ বুঝতে পারে না সে কি করবে। মোনাকে থামানোর চেষ্টা করলে মোনা তাকে জোরে জোরে মারতে মারতে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো। প্রমোদ আর না পেরে মোনাকে এক ধাক্কা দিয়ে বলে, শান্ত হও। সাথে সাথেই মোনা পা পিছলে কাঠের গুড়ির উপরে পড়ে যায়। ঘাড়ে আঘাত পাওয়ার কারণে মোনা সেখানেই মারা যায়। প্রমোদ নিজেকে কোন রকমের সামলে পেছনে তাকাতেই দেখে মোনা চুপ হয়ে পড়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে বলে, মোনা এটা মজা করার সময় না। কিন্তু মোনার কোনো সাড়া নেই। প্রমোদ ভয়ে ভয়ে নাকের কাছে হাত রাখতেই দেখে মোনা নিঃশ্বাস নিচ্ছে না। কি যে করবে বুঝতে না পেরে দৌড়ে পালাতে যায়। আবারও কি মনে করে দৌড়ে এসে মোনার কানের দুল সহ যাবতীয় সব গয়না খুলে নেয়। কিন্তু সোনার সেই চুড়িটা তার হাতে আটকে যাওয়ার কারণে আর বের করতে পারে না। কোনো উপায় না পেয়ে দৌড়ে মোনার ফোন খুঁজে নিজেকে, মোনার বাবাকে আর আরভিনকে মেসেজ দিয়ে বলে যে সে 2 সপ্তাহের জন্য বিপাশনা মেডিটেশনে যাচ্ছে। প্রমোদ বলে, শত হোক মোনাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, তাই তাকে আমি মন থেকে স্ত্রী মেনে মালা পরিয়ে দিই। যেই লেকে আমাদের এত সুন্দর সুন্দর স্মৃতি ছিল, সেই লেকেই আমি মোনার লাশ ভাসিয়ে দিই। মোনাকে এভাবে বিদায় দিতে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি ছিলাম নিরুপায়। প্রমোদ মোনাকে ভাসিয়ে দিয়ে 2 হাত উঁচু করে পাগলের মতো চিৎকার করে কান্না করতে থাকে। প্রমোদ বলে, এরপর আমি মোনার গাড়ি শহরের বাইরে এনে একটা অপরিচিত লোকের কাছ থেকে ফোন নিয়ে মোনার মেকানিককে কল দিয়ে গাড়িটা ভালো করে ধুয়ে মুছে মোনার বাসায় রেখে আসতে বলি। তারপর এক বাসে উঠে বাসায় ফিরে আসি। বিষ্ণু রেগে বলে, তুই এতটাই স্বার্থপর যে নিজেকে বাঁচাতে নিকি, আরভিন্দ, এমনকি নিজের বোনকে ফাঁসিয়ে দিয়েছিলি। প্রমোদ কান্না করতে করতে বলে, আমি বুঝতে পারিনি যে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাবে। বিষ্ণু বলে, নিজেকে সান্ত্বনা দিয়ে মানুষের সিম্পাথি নেওয়ার চেষ্টাটা বাদ দে। তুই তো এত বড় অভিনেতা যে নিজের বোনকে বাঁচানোর জন্য প্রমাণ খোঁজার নাটক করতেও ছাড় দিসনি। এমনকি আমরা যেন কেউ তাকে খুঁজে না পাই তাই স্নোকির বিষয়ে এমন এমন কথা বানিয়ে বলেছিস যে তাকে কোনোদিনও খুঁজে পাওয়াই সম্ভব না। তুই যদি আসলেই কোনো মানুষ হতি তাহলে যখন নিকি আর নাতাশা জেলে পৌঁছছিল তখন তামাশা না দেখে সত্যিটা বলে দিতি। প্রথমে যদি তুই তোর গুনাহ কনফেস করতি তাহলে আমি আর নিকি অন্তত আমাদের ছোটবেলার স্মৃতিগুলোর জন্য হলেও তোর সাথে থাকতাম। বলেই তাদের মাসুম শৈশবে ভরা মুহূর্তগুলোর কথা মনে করে কান্না করতে থাকে। বিষ্ণু প্রভাকরকে বলে, ওকে ধরে লকআপে দিয়ে দিবেন, তারপর সেই চাবি ওই লেকেই ফেলে দিবেন। প্রমোদ চোখের পানি মুছে প্রভাকরের কাছে এসে বলে, আমাকে অ্যারেস্ট করে কি বা হবে? কোনো ভালো উকিলকে হায়ার করলে সে আমাকে কোনো না কোনো ভাবে ছাড়িয়ে নিবে। তাই আপনার জন্য একটা অফার আছে। মানসিকা যখন জানতে পারবে আমি তার মেয়ের সাথে কি করেছি তখন সে নিশ্চয়ই আমাকে মারতে আসবে, আর এটাই আপনার মানসিকারকে গ্রেফতার করার সুবর্ণ সুযোগ। আমার জীবন দিয়ে হলেও আমি মানসিকারকে জেলে পাঠাবো, এটাই আমার প্রায়শ্চিত্ত। প্রভাকর তার কথায় রাজি হয়ে যায়। প্রমোদ শেষ একবার শান্তি ভবনটাকে ভালো করে দেখে নিজে ছোটবেলাকেই ছাদে দেখতে পায়। নিকি বিষ্ণুকে টেনে আনলে বিষ্ণু বন্ধুকে মাফ করে দিয়ে শেষ একবারের জন্য জড়িয়ে ধরে চির বিদায় জানায়। প্রভাকর মানসিকারকে কল দিয়ে প্রমোদের কথা জানিয়ে দেয়। প্রমোদ সেই পুনে হাইওয়েতে গাড়ি চালিয়ে যেতে থাকে, কারণ সে জানে যখন তখন মানসিকারের লোক এসে তাকে মেরে ফেলবে। তার পেছনেই পুলিশের গাড়ি, কারণ তারা মানসিকারের লোককে আজ হাতে নাতে ধরবে। একেই বলে, যা তুমি করবে তার ফল তোমাকে ভোগ করতেই হবে। সেদিন প্রমোদ নিজের স্বার্থকে বাঁচাতে বাবুর সত্য পুলিশকে জানায়নি। যেই মানসিকারের জন্য প্রমোদ বাবুকে ধোকা দিয়েছিল, নিয়তের খেলায় তাকেই সেই মানসিকারের হাতেই মরতে হচ্ছে। বাবুর জন্য যে ট্যাটু করেছিল সেই ট্যাটুর জন্যই সে ধরা পড়েছে। এই জন্যই বলে, পাপ বাপকেও ছাড়ে না। বাবুর সাথে করা অন্যায় তার উপরে ঘুরে ফিরে এসেছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।